যে সমস্ত রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে সেই সমস্ত রাষ্ট্রের অনুতপ্ত হওয়া উচিত এবং তাদের স্বীকৃতির পিছনে কি কি প্রতারণা ছিল, কি কি ডিসেপশন ছিল, কি কি বাটপারি ছিল, চুরিচামারি ছিল, সেই জিনিসগুলো জনগণের মধ্যে ডিসক্লোজ করা উচিত। আমি বিশেষ করে কথা বলছি যে সমস্ত মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, ফিলিস্তিনি ভূমির উপরে জোর করে একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং সেই রাষ্ট্র টাকার লোভে পড়ে, মোহে পড়ে কিভাবে একটা রাষ্ট্রকে স্বীকৃতি দিল এবং একই জমিতে যার আদি ভূমি ছিল ফিলিস্তিন, সেই ফিলিস্তিন আজ পর্যন্ত অস্বীকৃতি থেকে গেল তাদের কাছ থেকে। এভাবেই বিচ্ছিন্ন করা হয়েছে ফিলিস্তিন এবং ইসরায়েলকে। ইসরায়েলকে প্রতিহত করার জন্য মুসলিম বিশ্বের একতা যেমন জরুরি, তেমনিভাবে বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্নভাবে ইসরায়েলকে কোণঠাসা করা যায়, ইসরায়েলকে শায়েস্তা করা যায়, ইসরায়েলকে একটা ঐক্যমতে দাঁড় করানো যায় যে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধিকারের প্রশ্ন নিয়ে কথা বলবে, ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলবো। সেই আলোকেই আজকে আমরা কথাগুলো বলার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে পারমাণবিক যেই সমস্ত মুসলিম রাষ্ট্র আছে তার মধ্যে অন্যতম হলো ইরান, পাকিস্তান এবং আপনার সৌদি আরব, এছাড়া তুরস্ক, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া। এই সমস্ত দেশগুলো যদি একত্রিত হয় তাহলে মানে পৃথিবীর প্রায় 200 কোটি মুসলিম কিন্তু একত্রিত হয়ে যাবে একটা সিদ্ধান্তের উপরে। সেটা হলো এদের ভিতরে যদি ইউনিটি কাজ করে, এদের ভিতরে যদি ইউনাইটেড ফোর্স কাজ করে। কিন্তু সেটা কেন সম্ভব হচ্ছে না? এটা হচ্ছে আমেরিকার মদদে, আমেরিকার কূট কৌশলের কাছে সারা বিশ্বের মুসলিম আজকে দ্বিধাবক্ত। বিশ্বর মুসলিম যারা সংখ্যাগরিষ্ঠ আছে তারা আজকে শিয়া সুন্নি খেলা খেলছে, আরব অনারব খেলা খেলছে, আরব ব্লকের খেলা খেলছে। এমনকি আমরা এটাও জানি ইসরায়েল কিন্তু মূলত ফিলিস্তিনের মধ্যে 2 ভাগ করে ফেলছে। একটা ভাগ হলো ফিলিস্তিনের পশ্চিম তীর, আর একটা হলো গাজা। এই পশ্চিম তীর এবং গাজার যে মধ্যে যে একতা, সেই একতাও কিন্তু বিনষ্ট করে দিয়েছে এই ইসরায়েল। কিন্তু মুসলিম বিশ্ব সেই জিনিসগুলো বুঝতে পারে না। মুসলিম বিশ্ব কি করতেছে? তারা চিন্তা করতেছে যে তাকে হত্যা করতেছে, তাকে খুন করতেছে, তাকে গুম করতেছে, কিন্তু আমার তো কোনো ক্ষতি করতেছে না। যার কারণে এই পশ্চিম তীরকে লক্ষ্য না করে গাজাকে শুধু নিধন করার চেষ্টা করতেছে। কিন্তু আমি একটা ড্যাম শিওর, 100% শিওর, ইসরায়েল উইল গো ওয়াক অন দ্য পশ্চিম তীর অফ ফিলিস্তিন। নেক্সট টাইম তাদের টার্গেটটাই কিন্তু এটা। কিন্তু পশ্চিম তীরের জনসংখ্যা, পশ্চিম তীরের মানুষ আজ পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত একত্রিত হয় না। এই গাজা এবং পশ্চিম তীরে একত্রিত থাকতে হবে এবং সারা বিশ্বের যত মুসলিম আছে 200 কোটি মুসলিমকে একত্রিত করতে হবে। যদি এটা করতে পারে তাহলে কিন্তু এই ফিলিস্তিনের উপরে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, সেই নির্যাতন নিপীড়ন কিন্তু কোনো কথা দিয়ে, কোনো বক্তব্য দিয়ে আপনি প্রকাশ করতে পারবেন না। আমরা দেখলাম যে মানে ফিলিস্তিনের যে সমস্ত মানুষ, সেই সমস্ত মানুষকে বন্দী করে তারা মুখে কাপড় বেঁধে একটার পর একটা গুলি করে একটা গণকবরের মধ্যে ঢুকাচ্ছে। যেই সমস্ত ভিডিও দেখলে আপনি চোখে পানি ধারণ করে রাখতে পারবেন না। আপনি সেটা মুসলিম ধর্মের হন বা অমুসলিম ধর্মের হন, আপনি যে ধর্মেরই হন, এই চোখে পানি রাখতে পারবেন না এই চিত্রগুলো দেখে। কিন্তু সারা বিশ্বের মুসলমান যেই সমস্ত সংখ্যাগরিষ্ঠ দেশ, পাওয়ারফুল যেই সমস্ত দেশ, সেই সমস্ত দেশগুলো আজকে চুপ আছে। কারণটা হলো কি? আপনি যদি সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবের ভিতরে গণতন্ত্র ঢুকে যাবে, আমেরিকা ঢুকিয়ে দিবে, এই ভয়ে কিন্তু এই যে নবাবজাদা সালমান বিন যে আছে উনি কিন্তু এই আপনার ইসরায়েলকে আক্রমণ করতে সাহস পায় না। শুধুমাত্র উপরে উপরে 2-1 কথা বাক্য বলে, শুধুমাত্র মুসলমানদের একটু অ্যাটেনশন নেওয়ার জন্য। কিন্তু মূলত তাদের ভিতরে ভিতরে যে প্ল্যান, সেটা হলো আমেরিকার যে প্ল্যান, সেই প্ল্যানে কাজ করে সৌদি আরব। আবার অন্যদিকে দেখেন আপনি তুরস্কর অভ্যন্তরীণ রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে বিগলিত অবস্থায় আছে। অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে একেবারে উত্তপ্ত হট কেকের মতো অবস্থায় আছে, যেটা মানে যে কোনো সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পড়ে যেতে পারে। এই রকম পরিস্থিতিতে তুরস্কেরও কিন্তু সেই সামর্থ্য নেই যে তার দেশের ভিতরে ঐক্য সৃষ্টি করে
আপনার ফিলিস্তিনকে আক্রমণ করবে। আবার দেখেন মরক্কো, দেখেন একই ধরনের প্রবলেম। পাকিস্তানে দেখেন, পাকিস্তান জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো প্রেসিডেন্ট একবারে এক মেয়াদে 5 বছর সময় অতিক্রান্ত করতে পারেনি। তাহলে এইরকম যদি একটি দেশ হয়, ওই দেশের মধ্যে কিভাবে সম্প্রীতি থাকবে, কি রকম ভাবে ঐক্য থাকবে, থাকা সম্ভব নয়। এই ঘটনাগুলোই ঘটতেছে। আবার অন্যদিকে আপনি ইরান দেখেন, একই ঘটনা দেখবেন। আপনি ইউএইতে দেখেন, একই ঘটনা দেখবেন। বাংলাদেশ একই ধরনের ঘটনা ঘটবেন। স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ 15 বছর, 15.5 বছর এই ভারতের সহায়তায়, ভারতের মদত পুষ্টে কিন্তু কাজ করে গেছে, কখনোই ফিলিস্তিনের পক্ষে কাজ করেনি। আপনারা হয়তো বলবেন যে কিভাবে, হাউ ডু আই ইনফার দ্যাট যে এই শেখ হাসিনা কাজ করেনি। কাজ করেন এটা গ্যারান্টি, এটা 100% সত্যি কথা যে ভারতের অনেক সে সশস্ত্র বাহিনীর সদস্য আছে, যে সমস্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসরায়েলের পক্ষে ফাইট করে, যেটা ফিলিস্তিনের পক্ষে ফাইট হয়, সেই ফাইট করে। সুতরাং আপনাদের এই জিনিসগুলো আগে বুঝতে হবে। মুসলিমদের মধ্যে ঐক্য তৈরি করতে হবে। এই ঐক্যটা যদি তৈরি করা সম্ভব হয়, তাহলে ফিলিস্তিনকে রুখে দেওয়া সম্ভব এবং ফিলিস্তিনের পক্ষে যারা বিপক্ষে যারা দাঁড়াবে তাদের প্রতিহত করা সম্ভব। সেটা আমেরিকাই হোক আর আমেরিকার পরাশক্তি হোক। আপনি দেখেন 1973 সালে যে তেলের যে যুদ্ধ শুরু হয়েছিল, যে সৌদি আরবের বাচ্চা এবং ইরান, ইউএর বাচ্চারা ডিক্লারেশন দিয়েছিল যে কোনোভাবেই তেল আপনার আমেরিকাতে যেতে পারবে না। অর্থাৎ যদি আমাদের কোনো পণ্য তারা না কিনে থাকে বা তাদের পণ্য যদি কোনো আমাদের এখানে না দেয়, তাহলে আমরা মানে একেবারেই তেল রপ্তানি ছাড়া, আমরা এই মরুভূমির দেশ, আমরা এখানে খেজুর খাওয়া মানুষ, সেই খেজুর খেয়ে এখানে বসবাস করব। তারপরে কি ঘটে গেছে, মাত্র 1 মাসও লাগে না, 1 সপ্তাহের মধ্যে পুরো আমেরিকা কিন্তু তাদের কাছে মাথা নত করেছিল। 1973 সালের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যদি আপনারা গুগল করে দেখেন, তাহলে দেখতে পারবেন যে কিভাবে এই সৌদি আরব, ইরান এবং তুরস্ক মিলে আমেরিকাকে সাহায্য করেছিল। বেশি দিন আগের কথা না। সেই ডিপ্লোমেসিতেই যদি এখন খেলে, তাহলে কিন্তু 100% আমেরিকা, ইসরায়েল, সকল দেশ এদের কাছে মানে এরা একেবারেই সারেন্ডার করবে। ফিলিস্তিনি স্বাধিকার ইস্যুতে তারা হস্তক্ষেপ করবে না এবং ফিলিস্তিনের যে রাইট, সেই রাইট তারা দিবে। এমনকি ইসরায়েল যে জোরপূর্বক একটা দেশ সৃষ্টি করেছে, সেই কথাও তারা স্বীকার করবে। এটাও কোনো বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই আমরা কাজগুলো কেন করতে পারতেছি না? আমেরিকার প্ল্যান আছে, ইসরায়েলের প্ল্যান আছে। ইসরায়েল যদিও একটা জোরপূর্বক দখলদার একটা রাষ্ট্র, কিন্তু তাদের যে প্ল্যান, তাদের যে মোটিভ, এটা কিন্তু অনেক বিলিয়ন ডলার খরচ করে তাদের শুধুমাত্র এই প্ল্যান এক্সিকিউট করার জন্য, যে সারা বিশ্বে কিভাবে মুসলমান নিধন করা যাবে এবং ফিলিস্তিন এবং পশ্চিম তীরকে কিভাবে ধীরে ধীরে দখল করা যাবে, সেই প্ল্যানের চেষ্টাই কিন্তু আমরা এই এখন দেখতেছি। আমরা দেখছি যে দীর্ঘ 7-8 মাসে অন্তত 60,000 মানুষ মারা গেছে, 60,000, তার মধ্যে প্রায় 20,000-এর শিশু মারা গেছে। আপনার মৃত্যুর চিত্রগুলো যদি দেখেন, বোমা হামলার চিত্রগুলো যদি দেখেন, আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না। সেই পরিস্থিতিতে আমরা ইসরায়েলের বিপক্ষে কথা বলতেছি। ইসরায়েলের বিপক্ষে যেই জিনিসগুলো করা যায়, সেটা হলো প্রথম যুদ্ধ হতে পারে তেল কেন্দ্রিক। যদি আরব রাষ্ট্র তেল দেওয়া বন্ধ করে ইসরায়েল এবং আমেরিকাকে, তাহলে দেখবেন যে একেবারেই নাস্তানাবুদ হয়ে যাবে আমেরিকা এবং ইসরায়েল। কারণ এই মধ্যপ্রাচ্যের তেলের উপরে সারা বিশ্বের রাজনীতি নির্ভর করে। কিন্তু এই জিনিসগুলো সৌদি আরবের মধ্যে নাই কেন? তারা চিন্তা করে সৌদি আরব যদি এই তেল যুদ্ধ শুরু করে দেয়, হয়তো সাময়িক সময়ের জন্য 1-2 বছরের জন্য থাকতে পারবে, কিন্তু ফলশ্রুতিতে তাদের দেশের ভিতরে গণতন্ত্র ঢুকে দিবে। গণতন্ত্র ঢুকে দিলে রাজ পরিবারের যে একচ্ছত্র ক্ষমতা, সেই ক্ষমতা থাকবে না। সারা বিশ্বেই কিন্তু এই ফাকিং পলিটিক্সের রাজনীতি চলতেছে। আমাদের বাংলাদেশেও কিন্তু এই রাজনীতি আছে। বাংলাদেশের রাজনীতিতে দেখবেন যারা একেবারে ফকিরের বাচ্চা ফকির ছিল, দপ্তরের বাচ্চা হেরা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, মেয়র হয়েছে এবং ব্যাংকের মালিক হয়ে গেছে। এই জিনিসগুলোর কারণে আমাদের দেশে যারা ট্যালেন্টফুলের ছেলেমেয়েরা, যারা বড় বড় ডিগ্রিধারী, যারা সৎ পথে থাকার চিন্তা করে, যারা ফকির লেভেলে থাকার চিন্তা করে, যারা মানুষের কল্যাণে কাজ করার চিন্তা করে, তারা পলিটিশিয়ান হতে পারে না। এই একই ঘটনা সৌদি আরবে ঘটছে, তুরস্কেও ঘটছে, ইরানেও ঘটছে, পাকিস্তানেও ঘটছে। পাকিস্তানের সেনাবাহিনী দেখেন, এমন একটা বাহিনী, যে ফাকিং বাহিনী, যে বাহিনী 1948 সালে দেশ হওয়ার পরে, 1947 সালে দেশ হওয়ার পরে আজ পর্যন্ত কোনো একটি সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারেনি। কি ধরনের লোভী একটা বাহিনী, যে বাহিনী লোভ, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু তার চাই। এই চাওয়ের কারণেই কিন্তু মুসলিম বিশ্বের যে ঐক্য, সেই ঐক্য বিনষ্ট হয়েছে। সুতরাং
এই তেল নির্ভর যে রাজনীতি, এই রাজনীতি দিয়েই কিন্তু আপনার ইসরায়েলকে ঠেকাতে পারবেন, যুক্তরাষ্ট্র থেকে ঠেকাতে পারবেন। সেকেন্ড যে কথা সেটা হলো, আমরা যদি তেলের রাজনীতির পরে চিন্তা করি, আমরা মুসলিম বিশ্বের একত্রিতকরণ, শুধু তেলকে কেন্দ্র করে একত্রিতকরণ সম্ভব। তারপরেও যদি মুসলিম বিশ্বের শুধু একটা প্রশ্নে একাত্তা হয় যে ইসরায়েলের বিপক্ষে যে কোনো নীতিকে আমরা সমর্থন করব, এই হলো আমাদের চুক্তি, আর কোনো চুক্তি নাই, তাহলেও দেখবেন ইসরায়েল কিন্তু একেবারে নাস্তানাবুদ হয়ে যাবে। ইসরায়েল যে দখল করছে, তাদের যে ফিলিস্তিনের ভূমি দখল করে তারা একটা রাষ্ট্র ডিক্লারেশন করছে, রাষ্ট্র বানাইছে, সেটাও কিন্তু তারা অ্যাডমিট করতে বাধ্য থাকবে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যদি এইটা শুধুমাত্র মুসলিম বিশ্ব করতে পারে যে আমরা ইসরায়েলের বিপক্ষে যে কোনো নীতিতে একমত থাকবো। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্টে যদি আসেন, ইসরায়েল যেভাবে দখল করছে, দখল সাম্রাজ্য করছে, আমরা পূর্ববর্তীতে অনেক পোস্টের মাধ্যমে, লেখার মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে আপনারা বিভিন্ন সাংবাদিক, আল জাজিরা সাংবাদিক, তারপর TNT সাংবাদিকরা দেখিয়েছে যে তারা ইসরায়েলরা একটা নির্দিষ্ট এলাকায় বোতল নিক্ষেপ করে, যেই বোতলগুলো দীর্ঘদিন পড়ে থাকতে দেয়, কারণ বোতলগুলো কেউ যদি এখানে সরাতে চায় তাকে গুলি করে মেরে ফেলে। এভাবে বোতল দিয়ে দিয়ে বিভিন্নভাবে জমি দখল করা শুরু করেছে। এখন তো একেবারে প্রকাশ্যেই, এতদিন ছিল কোভার্ট, এখন হয়েছে ওভার্ট, অর্থাৎ এতদিন ছিল অপ্রকাশ্য, এখন প্রকাশ্য ডিক্লারেশন দিয়ে আপনার ফিলিস্তিনি গাজাকে একেবারে ধ্বংস করে তাদের জমি দখল করতে যাবে। বিশ্ব কিভাবে একেবারে নাজুক পরিস্থিতিতে আছে। এরপরে ফোর্থ যে জিনিসটা সেটা হলো অর্থনৈতিক জোট। আপনি যদি অর্থনৈতিক জোটের কথা বলেন, তাহলে আপনাকে প্রথমেই বলতে হবে, যেমন ইসরায়েলের যেই সমস্ত বড় বড় কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানি তাদের ফাইন্যান্স করে, তাদের মধ্যে 1 নম্বর কিন্তু ম্যাকডোনাল্ডস। আমরা তো এখন এমনভাবে অ্যাডের দুনিয়ায় পড়ে গেছি, একেবারে ফাকিং দুনিয়ার মধ্যে পড়ে গেছি যে ম্যাকডোনাল্ডসের কোনো পণ্য দেখলে আমরা হুলুফিয়ে নেই, কিন্তু ম্যাকডোনাল্ডস যে এই তাদের পণ্যের যে একটা প্রফিটের যে অংশ, সেই অংশ কিন্তু ফিলিস্তিনকে নিধন করার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে, সেটা আমরা দেখি না। যেমন HP ব্র্যান্ডের কম্পিউটার যেগুলো আছে, HP ব্র্যান্ডের যেই সমস্ত অল দ্য অ্যাক্সেসরিজ অফ কম্পিউটার পার্টস, ইলেকট্রনিক গ্যাজেট, এই সমস্ত গ্যাজেট থেকে যে প্রফিট আসে, সেই প্রফিট কিন্তু তারা ইসরায়েলকে দেয় এবং ইসরায়েল সেই ফিলিস্তিনি কাজে লাগায়। এভাবে যেই সমস্ত কোম্পানিগুলো আছে, সেই সমস্ত কোম্পানিগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে, যেই কোম্পানিগুলো ইসরায়েলকে ফাইন্যান্স করে, যেই ফাইন্যান্সটা ফিলিস্তিনি ধ্বংসের কাজে, ফিলিস্তিনকে ধ্বংসের কাজে লাগায়। সুতরাং এটা বেছে বেছে সেই সমস্ত কোম্পানিকে আমাদের প্রতিহত করতে হবে, এবং মুসলিম বিশ্ব যদি এই সমস্ত কোম্পানির প্রোডাক্ট না নেয়, প্রোডাক্ট বর্জন করে এবং তাদের নেগেটিভ প্রচারণা করে, তাহলে কিন্তু এটা কাজ করতে পারবে। এরপরে ফিফথ যে জিনিসটা সেটা হলো কালচারাল অঙ্গনে আপনারা কি করতে পারেন, আমরা কি করতে পারি। সেটা হলো, আমরা জানি বিশ্বের বড় বড় খেলোয়াড় আছে, যেমন আমাদের হামজা চৌধুরী, এরকম বড় বড় ক্রিস্টিয়ানো রোনালদোও কিন্তু অনেক বেশি হেল্পফুল এই সারা বিশ্বের ইউনিটি রক্ষা করার জন্য। এই সমস্ত বড় বড় যে সমস্ত ফুটবলার, ক্রিকেটার, অ্যাথলেটিক্স আছে, তাদের দিয়ে মানে প্রচারণা চালানো, যে প্রচারণা ইসরায়েল যে দখলদার একটা বাহিনী, দখলদার একটা দেশ, এবং দখল করে যে সে ফিলিস্তিনের অধিকারের প্রশ্ন, ফিলিস্তিনকে এরকম স্লটার করতেছে, সেই জিনিসগুলো সারা বিশ্বে মিডিয়ার মধ্যে আনা লাগবে। এবং এই সমস্ত অ্যাথলেটিক্সদের মাধ্যমেই বিভিন্ন বই, টিভি, নাটক, চলচ্চিত্র, পথনাটক, তারপর সেমিনার, ওয়ার্কশপ, প্রেজেন্টেশন, ইউটিউবিং, তারপরে সোশ্যাল যে সমস্ত গ্যাজেট আছে, সোশ্যাল যে সমস্ত সাইট আছে, এই সমস্ত সাইটে এদের দ্বারা স্পন্সর্ড ভিডিও করতে হবে, যেই ভিডিও সারা বিশ্বের আনাচে গানাচে প্রত্যেকটি খ্রিস্টানের চোখে যাবে, প্রত্যেকটি হিন্দুর চোখে যাবে। তারা যদি দেখে যে পৃথিবীতে এই যে ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, ইনজাস্টিস প্রিভেইল করতেছে, এই ইনজাস্টিসকে আমরা মোকাবেলা যদি না করতে পারি, তাহলে আমাদের মানুষ হিসেবে যে আমাদের ন্যায্যতার প্রশ্ন, আমাদের অধিকারের প্রশ্ন, সেই অধিকারের প্রশ্নগুলো এখান থেকে রক্ষিত হবে না। সুতরাং তাদের দিয়ে এই কাজগুলো করানো যেতে পারে। আর সেভেন্থ যে জিনিসটা বলা যেতে পারে সেটা হলো, বিশ্বে যে অর্থনৈতিক জোটের পাশাপাশি রাজনৈতিক অ্যালাইন গড়ে তুলতে হবে। যেমন নেটো কিন্তু আমরা জানি নেটোর কয়েকটি মাত্র, একটি শুধু মুসলিম দেশ, সেটা হলো তুরস্ক, বাকি সব দেশ কিন্তু খ্রিস্টান অধ্যুষিত এবং এই ইহুদি অধ্যুষিত। এরা কিন্তু এইভাবে নেটোর যে পাওয়ার, সেই পাওয়ারকে কাজে লাগায়। সুতরাং এই পাওয়ারের বাইরে গিয়ে আর একটা সিস্টেম তৈরি করতে হবে, শুধুমাত্র মুসলিমদের ঐক্য নিয়ে, মুসলিমদের নিয়ে একটা ডিফেন্স সিস্টেম চালু করতে হবে, যে সিস্টেম কোনো মুসলমান কান্ট্রিকে বা মুসলিম কান্ট্রিকে অথবা যে কোনো কান্ট্রিকে যদি ইনজাস্টিস করা হয়, যদি মানবাধিকার লঙ্ঘন করার মতো ঘটনা ঘটে, সেই সমস্ত দেশে ঝাঁপিয়ে পড়বে। তাহলে নেটোর কিন্তু
মানে সেকেন্ড একটা বিকল্প সাবস্টিটিউট গড়ে উঠবে। আর এই ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারবে রাশিয়া এবং চীন। রাশিয়া এবং চীনকে যদি মুসলিম বিশ্বের প্রত্যেকটি কান্ট্রি যদি রাশিয়া এবং চীনকে দাম দেওয়া শুরু করে, তাদের যদি ন্যায্যতার প্রশ্ন করতে পারে, তাদের যদি আমেরিকার মতো প্রভাব সৃষ্টি করতে দেয়, তাহলে রাশিয়া চীন কিন্তু এই ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবে। এই দেখেন ফিলিস্তিনেতে এরকম ঘটনা ঘটতেছে, অথচ রাশিয়ার ভিতরে প্রায় 60% মানুষ নাস্তিক, অথচ সেই দেশ থেকেও কিন্তু প্রতিবাদ করা হয়েছে। আমরা জানি রাশিয়ার ভিতরে স্বৈর শাসক রয়েছে, যে ভ্লাদিমির পুতিন একচ্ছত্র ক্ষমতা ধরে রেখেছে, কিন্তু তারপরেও কিন্তু রাশিয়া কিন্তু অ্যাটলিস্ট উচ্চবাচ্য করতেছে, যে উচ্চবাচ্যটা সৌদি আরব করতে পারতেছে না, ইউএই করতে পারতেছে না, ইরান সিরিয়াসলি করতে পারতেছে না। সুতরাং এই যে মিশর একটা 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 কুত্তার বাচ্চা একটা সেনাবাহিনী রয়েছে, সেটা হলো আব্দুল ফাত্তাহ আল সিসি। উনি কিন্তু জোরপূর্বক ক্ষমতা ধরে রেখেছে। জোরপূর্বক ভাবে যদি কোনো প্রেসিডেন্ট, কোনো স্বৈরশাসক ক্ষমতা ধরে থাকে, সে কিভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে, ইসরায়েলের বিপক্ষে কথা বলবে? তারা তো কথা বলবে না, এটাই তো স্বাভাবিক। সুতরাং এখানে তাদেরও প্রতিহত করতে হবে এবং তাদের একত্রিত আসতে হবে যে তুমি তোমার ক্ষমতা ধরে রাখো, কিন্তু এই ইসরায়েলের বিপক্ষে যে কোনো অ্যাক্টিভিটি কাজ করার জন্য তোমাদের কাজ করতে হবে। এইট যে বিষয়টা, সেটা হলো ইসরায়েল যত পণ্য উৎপাদন করে সারা বিশ্বে, সমস্ত পণ্যকে প্রত্যেক মুসলিমদের কষ্ট করে হলে সেই পণ্য বর্জন করতে হবে। এটা আপনি যেহেতু যুদ্ধ অংশগ্রহণ করতে পারবেন না, আপনি যেহেতু দোয়া করতে পারতেছেন, আপনি যেহেতু যুদ্ধ সরাসরি অংশগ্রহণ করতে পারবেন না, সেহেতু আপনার কি করতে হবে? প্রত্যেকটি পণ্যকে আপনার বর্জন করতে হবে। এটা আমরা আন্দোলনে দীর্ঘ 10 বছর ধরে করে আসতেছি। যেমন পেপসি কোনোভাবেই খাওয়া যাবে না, কোকা কোলা কোনো ব্র্যান্ড, কোকের কোনো ব্র্যান্ড, বাংলাদেশের ব্র্যান্ড ছাড়া কোনো ব্র্যান্ড খাওয়া যাবে না, কারণ প্রত্যেকটি ব্র্যান্ড কিন্তু ইসরায়েল এই সমস্ত কোম্পানির মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করে, সেই টাকার বিলিয়ন বিলিয়ন ডলার তারা শুধুমাত্র খরচ করে ইসরায়েলকে কিভাবে ফিলিস্তিনকে কিভাবে ধ্বংস করা যাবে, ফিলিস্তিনের জমি কিভাবে অধিগ্রহণ করা যাবে, ফিলিস্তিনের জমি কিভাবে আঁকড়ে ধরা যাবে। আর এটা আমেরিকা কেন ব্যাকআপ দেয়? আমেরিকার মধ্যপ্রাচ্যের রাজনীতি, মধ্যপ্রাচ্যের মধ্যে একটা কিট সৃষ্টি করে রাখছে, যে কিটের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সব দেশ অস্থিরতায় ভুগবে, সব দেশের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমরা যদি আমেরিকার এই কথা না শুনি, তাহলে আমাদের ইসরায়েলদের ধরবে, আমাদের ইসরায়েলের ডিফেন্স বাহিনীদের ধরবে। সুতরাং এই জিনিসগুলোর থেকে বের হতে হবে। সমস্ত পণ্য, ইসরায়েলের যত পণ্য আছে সব ধরনের পণ্যকে বয়কট করতে হবে গণহারে। এটা নিয়ে আমি দীর্ঘ লেখা লিখেছি, দীর্ঘ ধরনের বক্তব্য দিয়েছি। এটা আমার ইউটিউব চ্যানেল দেখবেন এবং সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে দেখতে পারবেন। এরপর 9th যে বিষয়টা, সেটা হলো যে ইসরায়েলকে যদি আরো কোণঠাসা করতে চান সিরিয়াসলি, তাহলে আপনার আইসিসিতে সবসময় আপনার এটা দেখভাল রাখতে হবে। সবসময় মামলার কথা বলতে হবে এবং জাতিসংঘে এই কথাগুলো তুলতে হবে। আমরা জানি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র কিন্তু এখন ফিলিস্তিন। সেই পর্যবেক্ষকের আলোকেই ফিলিস্তিনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ, পেশার মানুষ, যারা ইন্টারন্যাশনাল আইনজ্ঞ আছে, সলিসিটর আছে, যারা মানে ভালো আইন বুঝে, তাদের কি মামলার কথা বলতে হবে আইসিসিতে, জাতিসংঘে এবং ইন্টারন্যাশনাল যেই সমস্ত অংশ আছে সেই সমস্ত অংশকে এই জিনিসগুলো বারবার রিপ্রেজেন্ট করতে হবে। এবং এই রিপ্রেজেন্টেশনের মধ্যে সব সময় থাকবে হলো আল জাজিরার রিপোর্ট থাকবে এবং ইন্টারন্যাশনাল যেই সমস্ত বড় বড় সংস্থা, জাতিসংঘের রিপোর্ট আছে, গণহত্যা, তো অনেক ধরনের বড় বড় বিশ্বে এমন কোন সংস্থা নেই যে সংস্থা ইসরায়েল বিপক্ষে রিপোর্ট করেনি। সেই সমস্ত রিপোর্ট নিয়ে বারবার দ্বারস্থ হতে হবে। একদিন না একদিন সেই বন্ধ দরজা খুলবে যদি আমরা এই পূর্ববর্তী স্টেপগুলো নিতে পারি। সেই স্টেপের আলোকে দেখবেন একদিন না একদিন বন্ধ দরজা খুলবে। এই স্টেপগুলো নিতে হবে। এবার 10th যে সিস্টেম, সেটা হলো ইসরায়েল ইহুদির সাথে সমস্ত মুসলিম বিশ্বর যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। যদি এটা করতে পারি, এটা একদিনে করা যাবে না, হুট করে করা সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী, ধীরে ধীরে প্ল্যান করে আগাতে হবে। যেমন টিভি চলচ্চিত্রের মাধ্যমে যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো আনতে হবে। এবং এই জিনিসগুলো ধীরে ধীরে আনতে পারি, মানুষের মগজ ধুলাই করতে পারে, ব্রেন ওয়াশ করতে পারে মুসলিম বিশ্ব, তাহলে ইসরায়েল একেবারেই চিরতরে বিনষ্ট হয়ে যাবে। এবং ইসরায়েল এটা স্বীকার করতে বাধ্য হবে যে ফিলিস্তিনের জায়গা ফিলিস্তিনকে ফিরিয়ে দিতে হবে। আমাদের যে জোরপূর্বক যেটুকুন দখল করেছিলাম সেইটুকুন থেকে বের হতে হবে। আমাদের ন্যায্যতা যদি তারা ফিরিয়ে দেয়, তাদের আমরা দিয়ে দিব। একটা জাস্টিসের মধ্যে চলে আসবে। 11th যেই জিনিসটা বলবো, সেটা হলো ইসরায়েলের সাথে যেই সমস্ত দেশ পণ্য বেচাকেনা করে, অস্ত্র বেচাকেনা করে, সেই সমস্ত দেশের উপরে ভালো ধরনের পেগাসাস অ্যাপস কাজে লাগাতে হবে। ইসরায়েলের তৈরি পেগাসাস অ্যাপস বা বিশ্বের অন্য দেশ যেই সমস্ত দেশ আছে তাদের ফাইন্যান্স করে এই ধরনের অ্যাপ সৃষ্টি করে তাদের উপর নজরদারি করতে হবে। কোন দেশ
থেকে ইসরায়েল আপনার অস্ত্র কিনতেছে এবং ইসরায়েল কোন কোন দেশে অস্ত্র বিক্রি করতেছে সেখান থেকে প্রতিহত করতে হবে। যদি এটা প্রতিহত করতে পারি তাহলে কিন্তু ইসরায়েল একেবারেই একঘরে হয়ে যাবে বিশ্বমঞ্চে, এবং মুসলিম বিশ্বের মধ্যে যে একতা, সেই একতাও কিন্তু ধীরে ধীরে সৃষ্টি হবে। মুসলিম বিশ্ব যদি আজকে মনে করে সুন্নি, আজকে মনে করে শিয়া, আজকে মনে করে এই অমুক উত্তর ব্লক, দক্ষিণ ব্লক, সাউথ ব্লক, অমুক ব্লক, তমুক ব্লক, এরকম নিজেরা নিজেরা যদি সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, সেই বিভেদের মাধ্যমে মুসলিম বিশ্ব কখনোই দাঁড়াতে পারবে না। আর সর্বোপরি কথা হলো, প্রত্যেকটি মুসলিমের ভয় থাকতে হবে পরকাল সম্পর্কে। আজকে আপনি যুদ্ধ করতে পারতেছেন না, কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে পারেন, ফেসবুকে লিখতে পারেন, ইউটিউবে লিখতে পারেন, টুইটারে লিখতে পারেন, লিঙ্কডইনে লিখতে পারেন, যেই সমস্ত সাইট আপনাদের কাছে অ্যাভেলেবেল সেই সমস্ত সাইটে আপনি বারংবার লিখতে পারেন, এই তথ্যগুলো নিয়ে যেতে পারেন। এটা যদি আপনি 100% করতে পারেন, তাহলে এটা আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ের মধ্যেই ইসরায়েল নতি স্বীকার করবে, আমেরিকা নতি স্বীকার করবে। যেই নতি স্বীকারের মানেই হলো ফিলিস্তিন তার ন্যায্যতা ফিরে পাবে, ফিলিস্তিন তার ভূমিতে বসবাস করতে পারবে, ফিলিস্তিনের মানুষগুলো ঠিকঠাক বসবাস করতে পারবে। আর এটার বদলতে কি হবে, ইহকাল এবং পরকালে শান্তি মিলবে বলে আমরা বিশ্বাস করি। শুধুমাত্র এটা তো মুসলিমদের প্রশ্ন আসতেছে না, এখানে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, যেখানেই ইনজাস্টিস হবে সেখানেই প্রতিবাদ করবে। এটাই তো মানব ধর্ম। এটা বলেনি আমরা জন্ম হোক না তথা যথা কর্মটাই হোক ভালো, যথা তথা কর্মটাই হোক ভালো, এটাই হওয়া উচিত। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের যে আমাদের মানবতা বোধের যে কথা, আমাদের মানবাধিকারের যে কথা, আমাদের হিউম্যান রাইটসের যে কথা, আমরা যে সিভিলাইজড সমাজের কথা বলি, আমরা যে সভ্য মানুষদের কথা বলি, আমরা যে এই গণতন্ত্রের ফেরিওয়ালার কথা বলি, সবগুলো কথা নিশ্চিত হবে। এটা আমেরিকা দীর্ঘদিন বাবু জিয়ে রাখছে, যদিও ওরা মুখে মুখে সারা বিশ্বে গণতন্ত্র ফেরিওয়ালা হিসেবে কাজ করে, কিন্তু ভিতরে ভিতরে এই যে কিট তারা পোষণ করে, এই কিটের মাধ্যমে তারা সারা বিশ্বকে একটা মানে অস্থিরতার মধ্যে দিয়ে দিছে। চোখে পানি ধরে না রাখার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করেছে আজকে শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েল। সুতরাং আসুন সকলেই আমরা বর্জন করি, আমরা ডাকি যে উই ওয়ান্ট জাস্টিস ফর ইসরায়েল, উই ওয়ান্ট জাস্টিস ফর ফিলিস্তিন। ইসরায়েলের যেটুকুন প্রাপ্য সেইটুকুন দিব, ফিলিস্তিনের যেটুকুন প্রাপ্য সেইটুকুন আমরা প্রাপ্য দিব। সুতরাং আসেন আমরা একসাথে স্লোগান করি, সেভ গাজা, সেভ ফিলিস্তিন, সেভ ফিলিস্তিনি চিলড্রেন এবং সেভ মুসলিম। এটাই হোক আমাদের কর্ম, এটাই হোক আমাদের ধর্ম। এই লক্ষ্যে যদি আমরা আগাতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত এফোর্টের মাধ্যমে একদিন না একদিন ফিলিস্তিনকে রক্ষা করবে। সেভ ফিলিস্তিন, সেভ গাজা, সেভ ফিলিস্তিনি চিলড্রেন, সেভ ফিলিস্তিনি ম্যান, সেভ ফিলিস্তিন ল্যান্ড। থ্যাংক ইউ।